আসসালামু আলাইকুম। দরজায় কড়া নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল নিয়ে আমার এই নতুন পেজ ফুটবল রূপকথায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ ফুটবলের একটা ঐতিহাসিক গল্প শোনাবো, যা শুনলে মনে হবে আসলেই বাস্তবিক একটা সিনেমার প্লট। আমরা এখন দেখি যে বিভিন্ন পার্টিসিপেট দেশগুলো যখন স্বাগতিক দেশে যায় তাদের জন্য আলাদা একটা স্পেশাল বিমান থাকে, যেখানে সকল প্লেয়ার্স, কোচিং স্টাফ এন্ড আদার মেম্বার্সরা একসাথে যাতায়াত করে। আর্জেন্টিনার জন্য আলাদা চ্যাম্পিয়ন একটা বিমান ছিল। ব্রাজিলের বিমানকে তারা স্পেশাল ওয়াটার স্প্রে করে সেটাকে একটা সেলিব্রেট করে তারপর পাঠিয়েছে। কিন্তু 1930 সালে চিন্তা করে দেখুন যে তখন কিন্তু এইরকম বিমানে করে একটা প্লেয়াররা এক দেশ থেকে আরেক দেশে যেত না। তখন একটা জাহাজে করে প্রথম বিশ্বকাপের জাহাজে করে একটা ঐতিহাসিক যাত্রার মাধ্যমে ইউরোপ থেকে আটলান্টিক পাড়ি দিয়ে প্রথম বিশ্বকাপের স্বাগতিক দেশ উরুগুয়ের ভিডিওতে প্রতিটা প্লেয়ার্স এন্ড কোচিং স্টাফরা গিয়েছিল। সে এক ঐতিহাসিক যাত্রা। আজ সেই জাহাজের গল্প শুনবো। নাম এস এস কন্টেভর্দে। ঘটনা 1930 সালের আগের কথা। ফিফা ডিসাইড করলো যে একটা বৈশ্বিক টুর্নামেন্ট দরকার। একটা বিশ্বকাপের আয়োজন এই মুহূর্তে খুবই দরকার ফুটবলের জন্য। তাই তারা স্বাগতিক দেশ হিসেবে বেছে নিল উরুগুয়েকে। এর পিছনে একটা কারণ আছে। এর আগে 1924 এবং 1928 সালের অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে। সেই সাথে 1930 সালে তাদের স্বাধীনতার 100 বছর উদযাপনের জন্য আলাদাভাবে ফিফা বলছিল যে ধুমধাম করে তাদের দেশে বিশ্বকাপ আয়োজন। কিন্তু এতে বাদ সাধে ইউরোপের ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া কোনো দেশ এই আটলান্টিক পাড়ি দিয়ে এত দূরে যায় উরুগুয়েতে খেলতে যাওয়ার জন্য রাজি ছিল না। কিন্তু ফুটবলের স্বপ্নদ্রষ্টা জুলে নিমে তিনি হাল ছাড়েননি। তিনি চেয়েছিলেন যেভাবেই হোক বিশ্বকাপটা হতেই হবে, উরুগুয়েতেই হতে হবে। তিনি খুব কষ্ট করে ইউরোপের 4টা দেশ, নিজের দেশ ফ্রান্স, বেলজিয়াম, ইউগোস্লোভাকিয়া অ্যান্ড রোমানিয়া 4টা দেশকে ম্যানেজ করে ইউরোপে যাওয়ার ব্যবস্থা করল। কিন্তু তাদের যাওয়ার জন্য তো এখনকার মতন এত বিলাসবহুল বিমান ছিল না। তাদেরকে এই পুরো পথটা বাড়ি দিতে হবে জাহাজে চড়ে। সেইখানেই আসে আমাদের বিখ্যাত এস এস কন্টেভর্দে। ইটালির জেনোয়া বন্দর থেকে প্রথম যাত্রা শুরু করে। তত তার আগেই রোমানিয়া থেকে ট্রেনে চেপে রোমানিয়ার ফুল প্লেয়ার্স এন্ড কোচিং স্টাফরা জাহাজে চড়ে বসে। সেই জাহাজটা যায় পরে ফ্রান্সের মার্সেইতে যাওয়ার পর ফ্রান্সের প্লেয়ারদেরকে সেখান থেকে নিয়ে আসে। তারপর ফ্রান্স থেকে যে বার্সেলোনা থেকে বেলজিয়ামের প্লেয়াররা সেইখানে সেই জাহাজে উপস্থিত হয়। ইউগোস্লোভাকিয়ার টিম আর ওই জাহাজে যায়নি, তারা আলাদা একটা জাহাজে চড়ে উরুগুয়ের পথে যায়। সেই বার্সেলোনা থেকে কন্তেভর্দের মেইন যাত্রাটা শুরু হয়। সেই যাত্রাটা ঐতিহাসিক 15 দিনের একটা যাত্রা। চিন্তা করে দেখুন, একটা 3টা টিম যখন বিশ্বকাপ খেলতে যায় একটা জাহাজে 15 দিন থাকে, তখন তাদের মধ্যে কি কি হতে পারে। এখনকার মতো কোনো হাইটেক প্লেন বা অনেক ফ্যাসিলিটেড কোনো সিস্টেম তাদের কাছে ছিল না। একটা যাত্রাটা পুরা যেতে হচ্ছে একটা জাহাজের ডেকের উপর, যত এনজয় করা যায় সবকিছুই তারা করেছিল। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার লুসিয়ান লরেন্ট তার একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমাদের ওখানে আমরা বেশি কোনো কোচিং ক্লাস করতাম না, আমরা ফুটবল নিয়ে কোনো ট্যাকটিক্স এর কোনো আলোচনা করতাম না, এর বাইরে সবকিছু করতাম। আমরা আমাদের ওখানে ডেকের উপরে চেয়ার ছিল, ওটার উপরে দৌড়াতাম, সিঁড়ি দিয়ে লাফাইতাম, দৌড়ঝাঁপ করতাম, একটা সুইমিং পুল ছিল ওখানে। খুব 3 দলের সব কটা প্লেয়ার সবাই একসাথে এনজয় করতো যেন একটা ফ্যামিলির মতন। পুরো 15 দিনের একটা যাত্রা, একটা ইতিহাসের সেরা 15 দিন তার জন্য। তারা সবসময় আড্ডা দিয়ে যেত, তাদের কাছে মনে হতো সবসময় পিকনিক করছে। তারা কখনো ভাবেনি তারা ইতিহাসের অংশ হতে পারবে কখনো। যখন বিশ্বকাপ শেষ হয় তখন বুঝে যে তারা ইতিহাসের অংশ হতে চলছে। দীর্ঘ যাত্রা শেষে অবশেষে জাহাজটি পৌঁছায় ব্রাজিলে। ব্রাজিল থেকে ব্রাজিলের প্লেয়াররা সেই জাহাজে উঠে দেন যায় ইউরোপের মন্টেভিডিওতে। এন্ড সেইখানে অন্য ইউরোপ থেকে এই 4টা দেশ ছিল। আর বাকি দেশগুলো ছিল নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা থেকে আশেপাশের দেশ। তারা নিজেদের মতো আলাদাভাবে তাদের যাত্রা কমপ্লিট করে বিশ্বকাপ চলে আসে। আর সেই 1930-এর বিশ্বকাপ সে এক আলাদা গল্প, সে এক আলাদা ইতিহাস। বিশ্বকাপ শেষ হওয়ার পরে মানুষ বুঝতে পারছে কেন বিশ্বকাপের প্রয়োজন,
এই বিশ্বকাপের গুরুত্বটা সারা পৃথিবীবাসী আরো বুঝতে পারে। প্রথম বিশ্বকাপের জাহাজের গল্প কিন্তু তখনও শেষ হয় নাই। প্রথম বিশ্বকাপ শেষের কয়েক বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাহাজটি মারাত্মক ক্ষতির মুখে পড়ে। তাই ক্রু মেম্বাররা নিজেরাই জাহাজটিকে ডুবিয়ে ফেলে। তারপর অবশ্য এটাকে আবার তোলা হয়, কিন্তু জাপানিজদের আক্রমণের ফলে জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটি না থাকলেও জাহাজটির নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কি হইতো যদি সেই সময় প্রথম বিশ্বকাপে ইউরোপের দেশগুলো অংশগ্রহণ না করতো, বিশ্বকাপ আজকের মতন এই স্টেজে আসতে পারতো হয়তো শুনেছি। আমাদের আরেকজন যাত্রী ছিল স্বয়ং জুলেনিমি নিজে। তিনি একটি সুটকেসে করে এই পুরো টিমের সাথে সব টিমের সাথে একসাথে আটলান্টিক পাড়ি দিয়েছিলেন। আর তার কাছে ছিল একটা সুটকেস। সেই সুটকেসের মধ্যে লুকানো ছিল সেই সোনালী ট্রফি, যা পরে জুলেনিমি ট্রফি নামে পরিচিত হয়। এই বিশ্বকাপ যাত্রার গল্প। এরকম আরো নানা রকম গল্প নিয়ে ইনশাল্লাহ হাজির হব। লাইক দিয়ে রাখতে পারেন আমার এই নতুন পেজটিতে। ধন্যবাদ।